আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মূলত আলোচনা করছি বর্তমান যে সমন্বয়ক বৃন্দ ছিলেন বা এই আন্দোলনের মূল যেই নেতৃত্ব যাদের হাতে ছিল তাদের ভিতরে এবং বিএনপির মধ্যে একবারে মানে দ্বন্দ্বটা অনেকটা স্পষ্ট আকার ধারণ করছে এবং এই দ্বন্দ্বটা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এ বিষয়ে আমি কিছু আলোচনা করব এবং এর সমাধান খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, বেশ কয়েকটি কারণেই এই দ্বন্দ্বটা আমি লক্ষ্য করছি। বেশ আগের থেকেই চলতেছিল দ্বন্দ্বটা। যেমন প্রথম স্পষ্ট হয় এই দ্বন্দ্বটা যখন রাষ্ট্রপতিকে পদত্যাগ চায় সমন্বয়কেরা, কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের পক্ষ থেকে যখন বর্তমান যেই রাষ্ট্রপতি তার অপসারণ চেয়েছিল এবং সেই বিষয়ে তারা একটা আলটিমেটাম দিয়েছিল, ঠিক এই বিষয়টা নিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করেছিল। সেই আলাপ আলোচনায় যে বিষয়টা ফুটে উঠেছিল যে বিএনপি স্পষ্টত এই মতামতের বিপক্ষে অবস্থান করেছিল, প্রথম নাম্বার। দ্বিতীয়, কয়েকদিন পূর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে বেশ কিছু সাক্ষাৎকার কথাবার্তা বলেছেন। সেখানে তিনি একটা কথা বলেছেন যে সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার বা পুনর্লেখন এটা মূলত জনগণ করবে। আর এরপরে তিনি বলেছেন এই সরকারকে লক্ষ্য করে যে এই সংবিধান পুনর্লেখনই হোক আর সংস্কার হোক, আপনারা কারা, মানে এদের তো কোনো ম্যান্ডেট নেই, এই বিষয়টা উনি বোঝাতে চেয়েছেন। তৃতীয়ত, এরপরে নাহিদ সাহেব আবার একটি বক্তব্য দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, কারণ তারা যেন কোনো সংস্কার না করে ওনারা সংস্কার করবেন, এরা যাতে সংস্কার করতে না পারে এই কারণে এদের ব্যর্থ করার চেষ্টা করছে, যাতে এরা দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যান। ঠিক ফখরুল ইসলাম সাহেব যখন লন্ডন থেকে প্রত্যাবর্তন করলেন, তারপরে তাকে সাংবাদিকরা যখন মুখোমুখি হলো, সাংবাদিকরা এই প্রশ্নটা করলেন, তখন তিনি বলেছেন যে এটা রাজনীতি বিরোধী একটা বক্তব্য, এই বক্তব্যটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন বলেছেন এটা নাহিদ সাহেব বলতে পারবেন, এভাবে তিনি এটাকে ব্যক্ত করেছেন। এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এই বিষয়টাও যখন সামনে এসেছে, প্রথম দিকে সরাসরি বিএনপি বলেছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ চায় না, সকল দলের অংশগ্রহণে তারা নির্বাচন চায়। পরবর্তীতে যদিও তারা এটার থেকে ফেরত আসছে, কিন্তু তারা যে নিষিদ্ধ চায় এই বিষয়টাও ক্লিয়ার করেনি। এই যে মোটামুটি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু, এই প্রত্যেকটা ইস্যুতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির একেবারে সরাসরি একটা সংঘাত বা সরাসরি একটা দ্বিমতের বিষয়টা স্পষ্ট হচ্ছে। এই বিষয়টাকে সামনে রেখে আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যৎ এই বিষয়টা উত্তপ্তটা আরো বাড়বে এবং তাদের ভিতরে দূরত্বটা আরো বাড়বে। আর সেটা যদি চলতে থাকে তাহলে সেটা এই সরকার, বিএনপি সকলের জন্য একটি, এবং সর্বশেষ আমাদের বাংলাদেশ জাতির জন্য আমাদের একটি আশঙ্কার জায়গা তৈরি হবে। এই আশঙ্কার জায়গা যদি তৈরি করতে না চান, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের সম্মিলিতভাবে কিছু কার্যক্রমে হাত দিতে হবে এবং কিছু কার্যক্রম, কিছু সংস্কার আমাদের করতেই হবে। কারণ আমরা বিগত জুলাই আগস্টে যেই আন্দোলন দেখেছি, স্বতঃস্ফূর্ত যেই আন্দোলনের মূল একটা দাবি ছিল সংস্কার তথা বৈষম্য যেন কোনো জায়গায় না থাকে। আর এই বৈষম্য দূর করতে গেলে আপনাকে সংস্কারের কোনো বিকল্প নেই। এই সংস্কার যদি নাই লাগতো তাহলে একটি সরকার খামখেয়ালিপনাভাবে নির্বাচন ছাড়া, জনগণের রায় ছাড়া, নিয়মতান্ত্রিক কোনো নির্বাচনের ব্যবস্থা ছাড়া তারা কিভাবে তিনটে টার্মে তারা ক্ষমতা দখল করতে পারে। এই বিষয়টা থেকে স্পষ্ট যে পরবর্তী যেই সরকারই আসবে তারা হয়তো একই পথে হাঁটার চেষ্টা করবে, কারণ যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। ক্ষমতায় যে একবার বসবে, ক্ষমতার চেয়ারে যখন তার আঠা লেগে যাবে, তখন সে আর এই ক্ষমতার থেকে ছাড়াটা তার জন্য একটা কষ্টদায়ক হয়ে দাঁড়াবে।
এজন্যই সংস্কারটা এখনই দরকার এবং সংস্কার করার পরেই মূলত নির্বাচনটা প্রয়োজন। তাহলে আমরা বাংলাদেশকে আর কখনোই রক্তাক্ত দেখব না, কখনোই বাংলাদেশের ভিতরে নির্বাচন নিয়ে, নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে এবং একবার যে নির্বাচিত হবে তার ক্ষমতা ছাড়া নিয়ে কোনো টালবাহানা আমাদের দেখতে হবে না। এই বিষয়টা কিভাবে আমরা করতে পারি? এই বিষয়টা করার জন্য প্রথম দিকে যেই কাজটা দরকার ছিল, একটি বিপ্লবী সরকার গঠন করা অথবা একটা জাতীয় সরকার গঠন করা। দুটোটার কোনোটাই হয়নি। বিপ্লবী সরকারও গঠন করা হয়নি, সাবেক রাষ্ট্রপতিকে রেখে দিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, এবং যে কারণে একটা জগা খিচুড়ি মার্কা একটা সরকার গঠন করে তারা রাষ্ট্র চালাচ্ছে। মূলত এটার কারণেই নানাবিধ সমস্যার দেখা দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। দ্বিতীয় আর একটা করতে পারতাম, আমরা সকল দল মত মিলে সকলের থেকে কিছু কিছু লোক নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে পারতাম। জাতীয় সরকার গঠন করেও আমরা সংস্কারে হাত দিতে পারতাম। সেটাও আমরা করিনি, যে কারণেই মূলত বিতর্কটা। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্ক দিয়ে করতেছেন। তারা এই সংস্কার নিয়ে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন। তারা লন্ডনে যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই সরকারকে লক্ষ্য করে যে সংস্কারের আপনারা কারা, ম্যান্ডেট দিবে জনগণ। এই বিষয়টা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি যে জনগণের ম্যান্ডেটের অর্থ কি। শতভাগ জনগণ কখনোই কোনোভাবে কোনো বিষয়ে ম্যান্ডেট দিবে না। তাহলে কিভাবে কি করবেন? আপনারা তো ম্যান্ডেট বলতে যেটা বোঝান বা ইতিপূর্বে আমরা যেটা দেখেছি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় 16টা সংশোধনী হয়েছে। প্রত্যেকটা সংশোধনীতে আপনারা কি করেছেন? নির্বাচিত হয়েছেন, 2/3 ভোট আছে আপনাদের, আপনারা সংস্কার করে ফেলেছেন, আপনারা পরিবর্তন এনে ফেলেছেন সংবিধানে। অথচ এই সংবিধানে পরিবর্তন আনার জন্য জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেয়নি। আপনারা কখনোই জনগণের কাছে ম্যান্ডেট চাননি যে আমরা সংবিধান সংস্কার করব কিনা, এই মর্মে আপনারা কখনোই ভোটাভুটি করেননি। এই বিষয়টাও আগে ক্লিয়ার হতে হবে যে কোনো সরকার যদি কোনো সংবিধান পরিবর্ধন বা সংস্কারের কোনো প্রয়োজন দেখা দেয়, ডেফিনেটলি তারা দ্রুততার সাথে সারা বাংলাদেশের সকল মানুষের ভোটের ব্যবস্থা করবেন। তারা একটা দিয়ে দিবেন, নির্দিষ্ট একটা প্রশ্ন ছড়ে দিবেন যে বর্তমান এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে, এই প্রশ্নের ভিত্তিতে আমরা এরকম এরকম আইন করতে চাই, এর পক্ষে হা, এর বিপক্ষে না। এই ভোটের ব্যবস্থা করে আপনারা ভোটের ব্যবস্থাপনা করবেন। সারা বাংলাদেশের সকল মানুষ যেন তাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, জাতীয় পরিচয়পত্র, সেই জাতীয় পরিচয়পত্র মাধ্যমে ওই ওয়েবসাইটে ঢুকে তারা তাদের ভোটটা নিশ্চিত করতে পারে এবং ন্যূনতম আপনাদের 70 থেকে 75% আপনারা ভোট নিশ্চিত করবেন। সেখানে আপনারা অন্তত 2/3 ভোট যদি আপনারা হা পান, তখন আপনারা একটা সংবিধান সংস্কার বা পরিবর্তনের একটা বিষয় আপনাদের আসতে পারে। কিন্তু এই বিষয়টা আপনারা কখনোই করেননি। আপনারা যেটা করেছেন, আপনারা বলতে বিএনপি, আওয়ামী লীগ, সকল দল যারাই করেছেন, এই সরকারগুলি মূলত জনগণের সাথে একটা তামাশা করেছে, একটা মস্কারা করেছে। জনগণ মূলত সংবিধান, জনগণ যেটা চাবে সেটাই সংবিধান। কোনো সংবিধান পরিবর্তন করতে গেলে, সংবিধানে কোনো অনুলিপি কোনো কিছু চেঞ্জ করতে গেলে সেই ক্ষেত্রে অবশ্যই জনগণের মতামত লাগবে। কিন্তু আপনারা কখনোই এই পর্যন্ত সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কোনো মতামতের তোয়াক্কা করেননি। তাহলে এখন কেন আপনারা এই কথাটা বলছেন যে এই সরকার জনগণের ম্যান্ডেট নেই? কেন ভাই, এই সরকারের জনগণের ম্যান্ডেট থাকবে না কেন? প্রথমত জুলাই আগস্টে সারা বাংলাদেশের একচাটিয়া প্রায় 80-85% মানুষ এরা এই সরকারকে ম্যান্ডেট দিয়ে দিয়েছেন। হ্যাঁ বলবেন 80%-এর ভিতরে আপনাদেরও 20-25-30% মানুষ আছে, ডেফিনেটলি আপনাদের মানুষও আছে। আপনি প্রয়োজনে এখন আপনারা ভোটাভুটির ব্যবস্থা করতে পারেন, সরকারকে বলতে পারেন যে আপনারা প্রয়োজনে হানা ভোটের একটা ব্যবস্থা করুন, তারপরে আপনারা চূড়ান্তভাবে সংস্কারটা করুন। বা মূল যে স্টেক হোল্ডারগুলি আছে, বাংলাদেশের যেই প্রত্যেকটা ঘরানার যেই আছে মানুষজন আছেন, প্রত্যেক ঘরানার মানুষের সাথে এরা বসে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন সেই বিষয়ে। যেমন বাংলাদেশের আলেম শ্রেণী থেকে 100 বা 200 আলেমের সাথে বসতে পারেন, বুদ্ধিজীবীদের থেকে 100 বা 200 বুদ্ধিজীবীদের সাথে বসতে পারেন। বাংলাদেশের যতগুলি ভার্সিটি আছে, প্রাইভেট এবং পাবলিক, সকল ভার্সিটির থেকে বড় ভালো ভালো যে শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের 200 বা 500 বা 1000 শিক্ষকদেরকে নিয়ে বসতে পারেন। তারপরে কৃষকদের ভিতরে যারা নেতৃত্বে রয়েছেন,
বা একটু আপার লেভেলে আছে, তাদের থেকে এরকম বেশ কিছু মানুষকে নিয়ে বসতে পারেন। তাঁতি, শ্রমিক, মজুরি, প্রত্যেক শ্রেণী, প্রত্যেক ঘরানার লোকদেরকে নিয়ে বসে তাদের থেকে মতামতের ভিত্তিতে যদি সংস্কার করা হয়, তাহলে কেন সেটার বৈধতা পাবে না? কেন সেটা সমস্যা তৈরি হবে? বরং এটা তো একটা ভালো একটা পথ। অন্তত ভবিষ্যতে যে কেউ যেন সরকারে গিয়ে তারা কোনোভাবেই তাদের এই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে না পারে, সেজন্য অন্তত এই বিষয়টা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। এরপরে বিএনপি আরো অনেক বিষয়ে মতদ্বৈততা দেখা দিয়েছে, তারা বিপরীত মতামত দিয়েছে। যেমন বঙ্গবন্ধুর বিষয়ে, শেখ মুজিবের বিষয়ে এই ছাত্র জনতা স্পষ্টত তারা কি ধারণা লালন করেন সেটা কিন্তু তারা প্রকাশ করেছে 5ই অগাস্টে। শেখ মুজিবের সকল মোরাল, সকল মূর্তিগুলি ভাঙ্গার মাধ্যমে তারা সেটা প্রকাশ করে দিয়েছেন। পরবর্তীতে যারা এখন ছাত্রদের থেকে 3জন দায়িত্বে আছেন, সরকারে আছেন, বিশেষত নাহিদ সেদিন স্পষ্ট বলেছেন শেখ মুজিবের সম্পর্কে তারা কি চিন্তা চেতনা লালন করেন। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের বিষয়ে কিন্তু জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটাও 5ই অগাস্টে নির্ধারিত হয়ে গেছে। এরপরেও কেন আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তালবাহানা করবেন? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এটা আমরা এভাবে করতে পারি, পরামর্শ দিতে পারেন যে কিভাবে তাদেরকে নিষিদ্ধ করা যায়। তাদেরকে নিষিদ্ধ করার প্রয়োজনে আইনগতভাবে নিষিদ্ধ করা যেতে পারে, যে এটা কোনো নির্বাহী আদেশে যেন না করা হয়। আমিও চাই না কোনো নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হোক, বরং কিছু আইন তৈরি করা বাংলাদেশে, যে আইনগুলি সারা জীবনের জন্য থাকবে। ওই আইনের ক্যাটাগরিতে যারা যারাই পড়বে পরবর্তীতেও, সেটা বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, বাম ডান যারাই হোক, ওই ক্যাটাগরিতে যারা পড়বে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে, এবং মামলার মাধ্যমে যদি বিষয়টা নিশ্চিত করা যায়, যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিষয়গুলি নিশ্চিত হয়, তাহলে সেই দল আইনগতভাবেই তাদেরকে নিষিদ্ধ করা হবে, এবং সেটা সংবিধানে সেই বিষয়গুলিও উল্লেখিত থাকতে হবে। অতএব কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না এটা কই পেয়েছেন আপনারা? কোন রাজনৈতিক দল যদি চরম সীমা লঙ্ঘন করে, কোন রাজনৈতিক দল যদি আপনার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ করে, কোন রাজনৈতিক দল যদি আপনার বাংলাদেশের মানচিত্র নষ্ট করতে চায়, কাউকে বাংলাদেশকে দিয়ে দিতে চায়, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করতে চায়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বা বিভিন্নভাবে বাংলাদেশের জনগণের উপরে গণহত্যা চালায়, তো এই বিষয়কে সামনে রেখে এত অপরাধের পরেও একটা রাজনৈতিক দলকে কেন আমরা নিষিদ্ধ করতে পারবো না, এই বিষয়ে আমাদের স্পষ্ট ব্যাখ্যা আসা দরকার। অতএব আমি বিএনপি সহ বড় বড় যে দলগুলি আছে আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা বিষয়গুলি বাস্তবতার নিরিখে অনুধাবন করুন। হয়তো আপনারা ভাবতেছেন যে এখন কোন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হলে ভবিষ্যতে আপনাদের উপরেও বিষয়টা আসবে, কিন্তু আপনারা সেই কাজটা কেন করতে যাবেন? এই কাজটা তো আপনাদের করা কোনোভাবেই সমীচীন নয়। অতএব সকল দলকে আমি এই মর্মে আহ্বান করব যে যেই বিষয়গুলি নিয়ে আপনারা ছাত্রদের সাথে প্রচন্ড দ্বিমত পোষণ করতেছেন, মূলত একটা শ্রেণীর জনগণ বা জনগণের বৃহৎ একটা অংশ কিন্তু ছাত্রদের বক্তব্যের সাথে একমত ছিল। তাদের আন্দোলন, তাদের বক্তব্য, তাদের স্ট্যাটাস বা তাদের মতামতের উপরে ভিত্তি করেই আমরা এই বিষয়টা অ্যানালাইসিস করতে পারি যে বাংলাদেশের বৃহৎ একটা অংশ, সেই অংশের ভিতরে আপনাদের দলের নেতাকর্মীরাও রয়েছে যারা নীতিগতভাবে চায় যে আওয়ামী লীগ যেন পুনঃপ্রতিষ্ঠিত না হয়। তারা নীতিগতভাবে চায় যে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত বিচার কার্যক্রম শেষ না করা হবে ততক্ষণ তাদের কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। একটা বিষয় খেয়াল করবেন যে আওয়ামী লীগের যারা বর্তমান বাংলাদেশে এখনো আছে বিভিন্ন ছত্রছায়ায়, যারা কোনো পদ পদবিতে নেই, ছিল না, নিরীহ শ্রেণীর, তাদেরও কয়জনের ভিতরে আপনি দেখবেন যে এই বিগত যেই আওয়ামী লীগের খুন, ধর্ষণ, এই গণহত্যা, এগুলির কতটুকু তাদের ভিতরে আফসোসবোধ, লজ্জাবোধ বা অনুতপ্ত অনুশোচনা কাজ করতেছে। আপনি খেয়াল করলে দেখবেন যে তাদের 1% ভিতরেও এই বিষয়টা কাজ করতেছে না, বরং তারা দম্ভ ভরে সবসময় বলে থাকে যে এমন আন্দোলনে এমন কিছু লাশ পড়েই এটা স্বাভাবিক, মানে তাদের লাশের কোনো মূল্য তাদের কাছে নেই,
এমন একটা দলকে কোনো ক্রমেই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যেতে পারে না। হ্যাঁ, যদি তাদের সকল দোষীদের বিচার কার্যক্রম শেষ করা হয়, এরপরে যারা নির্দোষ থাকবে তারা যদি এই কার্যক্রমের জন্য তাদের এই আওয়ামী লীগের সিদ্ধান্তের জন্য তারা অনুতপ্ত হয়, তারা যদি লজ্জিত হয়, সরি বলে, তখন হয়তো তারা তাদের ব্যানারে বা আওয়ামী লীগের ব্যানারে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতে পারে। এর আগ পর্যন্ত বাংলাদেশের মানচিত্রে কখনোই কোনোভাবেই আওয়ামী লীগের ব্যানারে যেন কোনো প্রোগ্রাম করতে দেওয়া না হয়, সেই বিষয়ে সকলের একমত থাকতে হবে এবং সরকারকে সহযোগিতা সার্বিকভাবে আপনাদের করতে হবে, যেন এই বিষয়টা সরকার কখনো একাকী ফিল না করেন। কারণ সরকারের পিছনে কিন্তু ম্যান্ডেট আছে জনগণ, সাথে সাথে রাজনৈতিক দলগুলি। অবশ্যই আমি বলছি না রাজনৈতিক দলের ম্যান্ডেট ছাড়া এই সরকার চলতে পারবে, এটা ঠিক যে রাজনৈতিক দলগুলি যদি তারা তাদের ম্যান্ডেট উঠিয়ে নেয় তাহলে কিন্তু এই সরকার খুব বেশি দিন টিকতে পারবে না। তাদের একটাই পথ থাকবে, নির্বাচন দিয়ে তারা সরে যেতে হবে। অতএব তাদের যেন এমন কোনো কাজ করতে না হয় যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেই বিষয়টি আমাদের সকলকে সামনে রেখে এরপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই আশা করি বাংলাদেশ সফলতার সাথে আমরা ভবিষ্যতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।